সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। দুপুরের দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেবার কথা রয়েছে। অগ্নিকাণ্ডের পেছনে তার হাত থাকার সন্দেহ উপদেষ্টার। আমাদের হাতে পিলে চমকানো কিছু তথ্য এসেছে, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্য, যেটি আসলে গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে। সেই ফোন আলাপে এই উপদেষ্টা নাহিদ খুব স্পষ্টভাবে সমন্বয়ক হাসিবকে বলছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে। আসিফ নজরুল এমন কিচ্চারের আমার এই জিনিসটা আমার মাথায় ঢোকে না যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত লড়াই সংগ্রাম করার পরও ইলিয়াস পিনাকি তারা দেশ ছেড়ে পালালো, কিন্তু আসিফ নজরুল এই দেশেই থাকলো। আবার এখন উপদেষ্টা। এতই যদি তোমার যৌবনের জ্বালা থেকে আসিফ নাহিদ, তোমরা ওই যে মুভি দেখতে যাও, তাহলে যৌবনের জ্বালা মিটাও বিয়া করে। সচিবালয়ে আগুন লাগার পিছনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন একটি চক্র। সচিবালয়ে আগুন লাগিয়েছে সমন্বয়ক আপনার হাসিব। এখন এই সচিবালয়ে যে আগুন লাগছে এটার পিছনে আরো অনেক বড় একটা গুমর আছে। সেটি দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের কাছে রিপোর্ট আসলো সচিবালয়ে আগুন লাগিয়েছে কে, এর পেছনে কোন টিম জড়িত, সেদিন রাতে সচিবালয়ে এমন কি হয়েছিল, দর্শক যে আগুন লাগলো। ইতিমধ্যে সমস্ত প্রমাণ চলে এসেছে সরকারের কাছে। কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান, এবং তারা অবাক হয়েছেন সচিবালয়ে আগুন লাগিয়েছে কে। দর্শক আপনারা শুনলে অবাক হবেন। সচিবালয়ে আগুন লাগিয়েছিল সমন্বয়ক হাসিব এবং একে করিয়েছে এই কাজটি সমন্বয়ক সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ এবং মাহফুজ। এই 5 জন মিলে হাসিবকে দিয়ে আগুন লাগিয়েছে তাদের সকল প্রমাণ, লুটপাটের প্রমাণ নষ্ট করার জন্য। দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল, আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে নিই। সচিবালয়ে আগুনের পিছনের মূল রহস্য কি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। দুপুরের দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেবার কথা রয়েছে। সেই সাথে 10 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবারও কথা রয়েছে তদন্ত কমিটির। অন্যদিকে আজ থেকে 15 দিন অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। এরপর থেকে স্থায়ী পাস নিয়ে তারা প্রবেশ করতে পারবেন। গতকাল থেকে ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ে। দর্শক এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। স্বপ্নিল সাথে শিশির আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শিশির, 7 নম্বর ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং যে তদন্ত কমিটি, সেটি কিন্তু আজকে দুপুরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এরই মধ্যে কিন্তু এই তদন্ত কমিটি 7 নম্বর ভবন তারা আলামত সংগ্রহ করেছেন, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর উপদেষ্টা দপ্তর থেকে যদি কোনো ব্রিফিং করা হয়, সেক্ষেত্রে হয়তো আমরা প্রতিবেদনের বিস্তারিত দর্শকদেরকে জানাতে পারবো। আরেকটি বিষয়, তদন্ত এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশাধিকার করা হয়, অর্থাৎ যে সমস্ত সচিবালয় কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন, যাদের স্থায়ী পাস রয়েছে এবং তাদের যে অস্থায়ী পাস রয়েছে শুধু তারাই সচিবালয়ে প্রবেশ করতে পারছিলেন, এবং বাকিদের অস্থায়ী যে প্রবেশ পাস সেটি কিন্তু বাতিল করা হয়েছিল। এবং সাংবাদিকদের অনুকূলে যে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড যেটি ছিল, সেটিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশ কিন্তু ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। তবে আজকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা, যারা এখানে অস্থায়ী পাস দিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে কিন্তু জানা গেছে। তবে এখন পর্যন্ত দুপুর হয়ে যাবে, তারপর হয়তোবা সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ের মধ্যে প্রবেশ করতে পারবেন। সচিবালয়ের যে অন্যান্য 7 নম্বর ভবন ছাড়া অন্যান্য ভবনগুলোতে যে দপ্তর ও মন্ত্রণালয়গুলো রয়েছে, সেগুলোর কাজকর্ম কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। অগ্নিকাণ্ডের পেছনে তার হাত থাকার সন্দেহ উপদেষ্টার। আমাদের হাতে পিলে চমকানো কিছু তথ্য এসেছে, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্য, যেটি আসলে গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে। সেই ফোন আলাপে এই উপদেষ্টা নাহিদ খুব স্পষ্টভাবে সমন্বয়ক হাসিবকে বলছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে। এই হাসিবকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই সমন্বয়ক হাসিব টেলিভিশনের একটি চ্যানেলে এসে বুক খুলিয়ে বলেছিল যে তারাই অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিটিভি, মেট্রো রেল স্টেশন, সেতু ভবনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছিল। আসিফ নজরুল এমন কিচ্চারের আমার এই জিনিসটা আমার মাথায় ঢোকে না যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত লড়াই সংগ্রাম করার পরও ইলিয়াস পিনাকি তারা দেশ ছেড়ে পালালো, কিন্তু আসিফ নজরুল এই দেশেই থাকলো। আবার এখন উপদেষ্টা। এতই যদি তোমার যৌবনের জ্বালা থেকে আসিফ নাহিদ, তোমরা ওই যে মুভি দেখতে যাও, তাহলে যৌবনের জ্বালা মিটাও বিয়া করে, বুঝছো? এই 2 নাম্বার মুভি দেখে আর এই ছাত্রদের রক্তের উপর পাড়া দিয়ে বেইমানি করলো না। বাংলাদেশের ডিভোর্সের সংখ্যা বেড়েছে এই মুস্তফা সরোয়ার ফারুকীর মুভি, নাটক দেখে। এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা দেখে শিহরিত দেশের জনগণ।
সচিবালয়ে আগুন লাগার পিছনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন একটি চক্র। শুধু তাই নয়, এমন একটি শক্তিশালী স্থান হল সচিবালয়, যেখানে সবসময় অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ এবং চারদিকে সিসি ক্যামেরায় দ্বারায় নিয়োজিত এবং আইনশৃঙ্খলা বাহিনী তো আছে। সেই মহামূল্যবান জায়গায় আগুন লেগে যায় কাকতালীয়ভাবে, যা দেখে দেশের মানুষ পুরাই হতাশ। নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে সচিবালয়ের মধ্যে। গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়ে তারা তথ্য মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয়, আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য, আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়ে। আওয়ামী লীগ কর্মীরা বলেন এই কাজের সাথে জড়িত থাকতে পারে উপদেষ্টারা। অন্যদিকে আবার উপদেষ্টারা জানিয়েছেন এই কাজের সাথে জড়িত থাকতে পারে আওয়ামী লীগ কর্মীরা। প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পড়ে গেছে, মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এখানে দেশের মানুষের ধ্যান জ্ঞান নিয়ে কি সিনেমা খেলা হচ্ছে বলে জানিয়েছেন অভিনেতা সালমান মুক্তাদির। সব ভণ্ডামিটা সবার আগে বাদ দিতে হবে। কথায় কথায় এই যে যান চলে গেল, আমার শহীদ ভাইরা, আমার কি বলে শুরু থেকে আমাদের হিস্ট্রি শুরুতে তো আমাদের আগুন যদি শর্ট সার্কিট হয়েও লাগে, কিন্তু সেই আগুন একটি জায়গায় লাগার কথা। কিন্তু সচিবালয়ের সেই ফুটেজে দেখা যায় 2টি গুরুত্বপূর্ণ জায়গায় আগুন, যা দেখে বোঝাই যায় যে সচিবালয়ে পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আগুন লাগার পরে চলাকালীন সময় ঘটনাস্থানে ফায়ার সার্ভিসের একজন সদস্য নিহত হন, ট্রাক চাপা পড়ে, যা আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই দেশের জন্য একদম লজ্জাজনক ঘটনা। সচিবালয়ে 2 পাশে আগুন লাগছে। এখন নিউজ পত্রে বা পোস্টে, ফেসবুক পোস্টে লেখা দেখলাম যে আসিফের রুমে, নাহিদের রুমে। যদি তাই হয়ে থাকে, 2 পাশে তো আগুন লাগছে, এটা তো পরিকল্পিত, এবং সেটা যদি আসিফ ভাই এবং নাহিদ ভাইয়ের রুমে হয়ে থাকে তাহলে বুঝবো যে ভাই বোঝাবুঝির কিছু নাই। হাসিনা যে চেষ্টা চালাইতেছে এটা তো দিনের মতো পরিষ্কার। আসিফ ভাই, নাহিদ ভাইকে আমি সম্পূর্ণ দোষারোপ করব। এই দায় এবার আপনাদেরকে বলবো, ভাই ছাত্র জনতা, আম জনতা, সাধারণ মানুষ মিলে গণ অভ্যুত্থান ঘটাইছে, আপনাদেরকে ওখানে বসানো হয়েছে, আপনাদেরকে তো ওখানে চুপ করে থাকার জন্য বসানো হয় নাই। ভাই স্বাধীন করছি আমরা, যে যার মতো লুটতে লইতাছে। স্বাধীন করে কারা তো দিছি, উদয় তো কোনো কিছুই তো করতে না। হাতে বড় 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 রান্দা চাপাড়ি ছিল আর চাচুমাদের মেশিন ছিল, যারা ফায়ার করছে আর ককটেল মারছে। স্বাধীন করে আমাদের লাভ হলো না, কি লাভ হলো বলেন? আর উল্টা আবার সবাই ফোন দিয়ে হুমকি দেয়। বাংলাদেশের এমন হাল দেখে কিছু ভারতীয় ইউটিউবার জানিয়েছেন এটা কি কোনো সিনেমা চলছে বাংলাদেশে, নাকি নাটকবাজি চলছে। এদিকে আবার ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে, সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত 1:52, এই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা, ফায়ার সার্ভিসে খবর দেয়, সবকিছুতেই কিছুটা বিলম্ব হয়। এবং আপনি দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, শেখ হাসিনাকে দেশ ছাড়া করে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। কিন্তু সেই স্বাধীন দেশে যদি এমন একটি মহামূল্যবান জায়গায় যদি নিরাপদ না থাকে, তাহলে একজন গর্ভবতী মহিলা নিজের সন্তানকে সুরক্ষার জন্য মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কিভাবে আগলে রাখবে? এই জবাব চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের কিছু সাধারণ জনগণ। আমি নিজের 4 তারিখে কোনো ভাড়া নেই নাই। আমি বলছিলাম যে মামা আসেন, এই মেধাবীরা যদি মেধা শূন্য দেশ হয়ে যায় ভবিষ্যতে আমাদের কষ্ট হবে। উপদেষ্টারে আপনি 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করান। সচিবালয়ের ভিতরে আগুন লাগছে, ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারেন। সচিবালয়ের ভিতরে আগুন লাগাটা সন্দেহজনক। এখানে আমি এখনো ঢুকতে পারবো না। আমি তো দূরের কথা, আপনি বিশাল বড় সাংবাদিক, আপনিও ঢুকতে পারবেন না। তাহলে এখানে আগুনটা ধরাইলো কেনা? আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছেন নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, সেনাবাহিনীর অবশেষে বক্তব্য আসলো, সেটি হচ্ছে সচিবালয়ে আগুন লাগিয়েছে সমন্বয়ক আপনার হাসিফ। এখন এই সচিবালয়ে যে আগুন লাগছে এটার পিছনে আরো অনেক বড় একটা গুমর আছে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশকে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস কিংবা সমন্বয়ক যে বা যারা আছে তারা দেশটাকে তালেবান বানানোর চেষ্টা করছে। কিভাবে? আসুন একটা ভিডিও দেখে আসি, তারপরে বাকি কথা বলতেছি। সচিবালয় আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ইনফরমেশনটা আমরা জানি, ইন্টেলিজেন্স ছিল না বলবো না। এখানে 2 ধরনের অপারেশনই করা হয়, কিছু টার্গেটেড যেখানে আমরা তথ্য পাই, সেগুলো ইনফরমেশন নিয়ে কিছু অ্যারেস্ট করা হয়েছে। সচিবালয়ে আগুন দিয়েছে সমন্বয়কারীরা, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে ইউনূস সরকারের মদত ছিল, পরিকল্পনা ছিল। সচিবালয়ে যে সমন্বয়কারী এবং ইউনূস সরকার এর বিভিন্ন এজেন্ট আগুন দিয়েছে, এর মূল যুক্তিটি হচ্ছে যে তারা চাইছে বর্তমানে সচিবদেরকে ঝাঁটাই করে বিদায় করে সেখানে হিজবুত তাহরির এবং বিভিন্ন ইসলামী মৌলবাদী সংগঠনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা যারা কোঅর্ডিনেটর আছে বা অ্যাক্টিভিস্ট বা এজেন্ট আছে তাদেরকে সেখানে বসানো। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সরকারি কর্মকর্তা বিভিন্ন লেভেলে হিজবুত তাহরির কাজ করে আসছে বহু বছর ধরে, এই মগজ ধোলাইয়ের কাজ, এবং এটা শুরু হয়েছিল মূলত রিটায়ার্ড আর্মি অফিসারদের দ্বারা। আমি এমন একজনের নাম বলবো যিনি হিজবুত তাহরির বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের ভিতরে অন্যতম, এবং এই হিজবুত তাহরির
এর একজন অন্যতম সংগঠক বাংলাদেশে, যিনি সেই 2006-07 থেকেই হিজবুত তাহরির বাংলাদেশে শাখা প্রতিষ্ঠার কাজ করে এসেছিলেন। তিনি বর্তমানে ইউনূস সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সচিবালয়ে, এবং তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। উনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন। উনি হচ্ছেন নাসিমুল গনি। এই নাসিমুল গনি সম্পর্কে আমরা কি জানি? উনি বর্তমানে একজন সরকারি কর্মকর্তা, সচিব এবং আমলা। বাংলাদেশের রাষ্ট্রপতি কার্যালয়ে গণবিভাগের সচিবের দায়িত্ব উনি পালন করছেন। তাকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়োগ দিয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ। তিনি জাতীয় সংসদের স্পিকার সাবেক জমিরুদ্দিন সরকারের একান্ত সচিব ছিলেন। আপনারা স্ক্রিনে 2008 এবং 2016 ডেইলি স্টারের দুটো রিপোর্ট দেখবেন, যেখানে হিজবুত তাহরির কিছু সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। তাদেরকে ইনভেস্টিগেশন করার পর 2008 সাল থেকেই এই নাসিমুল গনির সাথে হিজবুত তাহরিরের যোগসাজশের প্রমাণ পাওয়া যায়, এবং উনি যে হিজবুত তাহরিরের মূল সংগঠকদের ভিতরে অন্যতম ছিলেন তার প্রমাণ 2008 এবং 2016-তে ডেইলি স্টারের রিপোর্টেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বর্তমানে ইউনূস সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন সচিব হিসাবে। পুরো সচিবালয় হিজবুত তাহরিরের নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই আসলে এই করাপশনের নাটক সাজানো হয়েছে। করাপশনের অজুহাতে বেশ কিছু সচিব এবং সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তাকে ছাঁটাই করে সেখানে নিয়োগ দেওয়া হবে হিজবুত তাহরিরের বিভিন্ন এজেন্টদেরকে। নাসিমুল গনির অ্যাপয়েন্টমেন্ট তারই প্রমাণ বহন করে। বাংলাদেশ বর্তমানে হিজবুত তাহরিরের টোটাল নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, এবং এই কথা ধামাচাপা দেওয়ার জন্যই ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন দাবি তুলেছে সমন্বয়কারীদের একাংশ, এবং তাদেরকে যারা ব্যাকআপ করছে বুঝতেই পারছেন তারা ইসলামিক মৌলবাদী সংগঠনগুলোর অ্যাক্টিভিস্ট, এজেন্ট বা মিডিয়া পার্সন। ধন্যবাদ জানাই ডক্টর মুফাজ্জল ইসলাম ভাইকে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। আমাদের বাংলাদেশটাকে আলটিমেটলি ভাই সত্যি তালেবান মনে হয় বানিয়ে ফেলবে এরা। এদেরকে যদি এখন পর্যন্ত ভাই নিয়ন্ত্রণে কিংবা এদের লাগাম যদি টেনে না ধরা যায়, তাহলে বাংলাদেশটা সত্যিকারের তালেবান হয়ে যাবে। বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলবে তার বাক স্বাধীনতা, বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলবে তার সবকিছু হারিয়ে ফেলবে ভাই। এক কথায় বলার মতো কোনো ভাষা নাই। বাংলাদেশটাকে সত্যি তালেবান বানিয়ে ফেলবে এরা, যদি এদের বিরুদ্ধে এখন পর্যন্ত আওয়ামী লীগ আর বিএনপি একত্রে কিংবা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে যেই পর্যন্ত না নামবে, সেই পর্যন্ত এদেরকে বা এই অপশক্তিকে কোনোভাবেই আপনারা ঠেকাতে পারবেন না। এদের যদি ঠেকাতে হয়, রাস্তা একটি, স্পষ্ট কথা ভালো ভাই, সেটি হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগকে একত্র হতে হবে। যদি এখন আপনার বিএনপি যারা আছে তারা যদি ভাবেন যে ভাই আমরা একাই 100, তাহলে আপনারা ভুল পথে হাঁটতেছেন ভাই। কেমন? আপনারা একা 100 কখনোই হবেন না, একা 100 কখনোই হবেন না। কারণ আওয়ামী লীগকে বানাইছে মনে করেন লাঞ্চ, আর আপনার জাতীয় পার্টিকে বানাইছে আপনার ব্রেকফাস্ট, আর বিএনপিকে বানাবে রাতের ডিনার। আপনারা মিলিয়ে রাখেন, একদম আপনার অক্ষরে অক্ষরে মিলে যাবে। মিলিয়ে রাখেন। যারা নাকি বিএনপি করেন আপনারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, এত সোজা না, এত সোজা না, দেখেন না কি হয়। তাই বলবো এই অপশক্তিকে বাংলাদেশ থেকে অচিরেই উপরে ফেলতে হবে বা এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর যদি দাঁড়াতে হয় আওয়ামী লীগ আর বিএনপিকে একত্রে হয়ে দাঁড়াতে হবে, না হলে পসিবল না, পারবেন না। আওয়ামী লীগ একাও কিছু করতে পারবেন না, আর বিএনপিও একা কিছু করতে পারবেন না। এই শিকড়কে অবশ্যই উপরে ফেলতে হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। দর্শক, আপনারা এতক্ষণ বিস্তারিত প্রতিবেদন, বিস্তারিত তথ্য জানতে পারলেন। সচিবালয়ে আগুন লাগিয়েছিল কারা, এর পেছনের রহস্য কি, মূল হোতাকে, কোন টিম জড়িত ছিল। দর্শক, ইতিমধ্যে সকল কিছু আপনারা টুকটাক জানতে পারলেন। সচিবালয়ে আগুন লাগার পেছনের রহস্য কি। দর্শক, এছাড়া আজকে গুরুত্বপূর্ণ সেই সচিবালয়ে আগুনের প্রতিবেদন এবং রিপোর্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে পেশ করবেন সেই কমিটি। চলুন আমরা এই সম্পর্কে একটু জানি। সচিবালয়ে আগুন আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে
এ তথ্য জানান তিনি। প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান রোববার তাদেরকে জানিয়েছেন যে প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। তদন্ত কাজ চলমান। তদন্ত কাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা করতে পারে। গত বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। রাত 1:52 আগুনের খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। আগুন পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার 26শে ডিসেম্বর বেলা 11:15 বেজে যায়। আগুন 7 নম্বর ভবনে 6, 7, 8 ও 9টি 4টি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 8ম ও 9ম তলায় ক্ষতি হয়েছে বেশি। সেখানকার অধিকাংশ নথি পুড়ে যায়। এসব ফ্লোরে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ কয়েকটি দপ্তর। দর্শক, আপনারা বিস্তারিত তথ্য জানতে পারলেন অগ্নিকাণ্ড নিয়ে সচিবালয়ের। যাই হোক, এ সম্পর্কে আপনাদের মতামত কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।